বলেন, শুধু নিয়মটাকে বলেন, অক্ষরটা আচ্ছা অক্ষর পরে ওকে, নিয়মটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা এবার হ্যাঁ জিহ্বার আগা সামনের সামনের উপরের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। ওই দাঁতের ওই দাঁতের দুই গোড়ার দাঁতের গোড়ার সঙ্গে সঙ্গে লাগিয়ে, ও ভাই, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দেল তে উচ্চারিত হয়। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এটা ত দেল তে উচ্চারিত হয়। তো তাহলে একটু বড় করে লিখি, এখানে বড় এটা করে লিখি। ভালো কথা, ভালো কথা, এটা আমরা আগে আলোচনা করছিলাম। এবার হেডলাইন লেখেন, সংক্ষিপ্ত লেখেন, সংক্ষিপ্ত হ্যাঁ হেডলাইন, লিখবেন। হ্যাঁ হেডলাইন। হেডলাইন হচ্ছে জিহ্বার আগা দাঁতের গোড়া। জিহ্বার আগা দাঁতের গোড়া, ওই যে আমরা আলোচনা করছিলাম যে, দাঁতের গোড়া। মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জিহ্বার আগা দাঁতের গোড়া। সেম আরেকটা হবে জিহ্বার দাঁতা, না জিহ্বার 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 আগা দাঁতের গোড়া। জিহ্বার আগা দাঁতের গোড়া, দাঁতের গোড়া। জি। আচ্ছা এই যে ত দাল ত দালটা আপনি দেখেন, কই অক্ষরগুলো দেন, আমরা লিখি দেখি দেখি দেখি। ত দেল তে, এই দেখেন দেখেন, দেখা যায় না তো। দেখা যাবে, যাবে 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 যাবে, ওয়েট ওয়েট, ওই তো এই দেখা যায় ভাই। ত দালটা। ওকে ওকে, এটা হলো আট মতো দেখছি, একটা দাল বেটা আর তর দুই ফুটা। জি, ত দালতা, ত দালতা, ওকে শেষ। জিহ্বার আগা, এটা বোঝা পেলে জিহ্বার আগা জিহ্বার আগা দাঁতের সামনের গোড়া। উপরে যদি বিস্তারিত বলেন, বিস্তারিত হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের, জিহ্বার সামনের আগা উপরে সামনে, দুই আমার দিকে দাঁতের তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দেল তে উচ্চারিত হয়। জিহ্বার আগা দাঁতের গোড়া ত দালতা, ব্যাস শেষ। হ্যাঁ আসলে, হ্যাঁ হেডলাইন। হ্যাঁ, হেডলাইন। এবার 12 নাম্বার, এবার 12 নাম্বারে যান। কোনটা ওরকম বলেন। 12 নাম্বার হচ্ছে, দেখেন, 12 নাম্বার একটু পরে বলি, প্রথমে 13 নাম্বার পড়ি, নাকি সিরিয়াল অনুযায়ী পড়বেন? হ্যাঁ না না না, ঠিক আছে। মানে এই জায়গাটা হলো কি আগা, এখানে আছে আগা আর গুড়া, আর এটা হচ্ছে আর ওখানে আছে আগা আগা, একই জিনিস জিহ্বার আগা দাঁতের আর আগা। ওইটা মাঝখানে ওটা আছে নিচে, নিচেটা পরে হবে, ছয় চিন যা ওটা পরে হবে। হুম হুম, গজাল চালিয়ে আসবে, তাই তো? জি 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 মানে জি একই জায়গায় উচ্চারণ হবে, তাহলে এই সিরিয়ালটা করলে মনে থাকবে ভালো। জি জি, ওই জন্য, ওই গজাল জন্য। চা। তাহলে বলেন, জিহ্বার আগা সামনে, জিহ্বার বিস্তারিত লিখতে পারেন, বিস্তারিত প্রথমে লেখেন ভাই, বিস্তারিত লেখেন বিস্তারিত প্রথমে। বিস্তারিত লিখবি। জিহ্বার আগা সামনের উপরের সামনে, সামনের উপরের উপরে দুই দাঁতের দাঁতের দুই দুই দাঁতের দুই দাঁতের আগার আগার সঙ্গে সঙ্গে, লাগিয়ে আগার সঙ্গে লাগিয়ে জ উচ্চারিত হয়। জেল সে উচ্চারিত হয়। জ জেল সে উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জেল সে উচ্চারিত হয়। দেখছেন ভাই? হেডলাইন জিহ্বার আগা দাঁতের আগা। দাঁতের আগা। আর ত দালটা হচ্ছে জিহ্বার আগা দাঁতের গোড়া। জ জালসা হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা। একই জিনিস। ব্যাস, হ্যাঁ।
এই জন্যই তো আপনি মাঝখানের হলো গিয়ে 12 নম্বরটা যে মাত্রাটা 13 নম্বরটা আবার নিয়ে আসবে। 13 নম্বর এখন আসলে বসাতে আছে। 13 নম্বর ছিল 12 নম্বরটা। কিন্তু সমস্যা নেই সুবিধার ভাই, জন্য এই যে সিস্টেমটা করছে, এগুলা তাই তো না ভাই? ওরা সাজাইছে, বুঝেন না কথা। আপনি 13 নাম্বারটা 12 নাম্বার দেন, সমস্যা আর নেই। আমি আমি যখন পড়ব তখন তো এই লেভেলে আইবে, তখন তো আমার এইভাবে পড়ানো। আচ্ছা, তাহলে 12 নাম্বার বলে 13 দেবো। নাম্বারটা লিখছেন না? শেষ। হ্যাঁ, যেবার আগা না, হ্যাঁ যেবার আগা, দাঁতের আগা। যেবার আগা না, প্রথম লিখতে হবে যেবার আগা। 13 নম্বর মাত্রা কোনটা? পাচ্ছিল না? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছিল হ্যাঁ। আগে যেবার আগা লিখতাম না? এটা হচ্ছে প্রথমে লেখেন জিহিবার আগা, সামনের নিচের হুম, দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহিবার আগা, সামনের সামনে, নিচের। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা আছে। দুই দাঁতের দুই দাঁতের প্যাটের সঙ্গে লাগিয়ে, দুই দাঁতের প্যাটের আগার সঙ্গে দিয়েছে। পেট দুই পেট দাঁতের পেট আবার আগার সঙ্গে লাগাতে হবে। মানে পেট দাঁতের যে অথবা আগা, মাঝখানে যে পেট খাতটা, অথবা আগা, যে কোনো একটা তো লাগাইতে হবে। আমরা পেটে লাগাবো, আমরা পেটে লাগাবো। এই জিভটা, জিহ্বার যে যে আগা, দাঁতের যে মাঝখানে সামনের নিচ। যে মাঝখানে জায়গা আছে, এই যে নিচের যে দাঁতের যে মাঝখানে যে খপটা আছে, একেবারে খপে ওই জায়গায় যখন যখন ঠেকায়, তখন উচ্চারিত কিরকম হবে? সোয়াট তিন, সোয়াট তিন, তিন, হ্যাঁ, ঝ্যা, সোয়াট তিন, হ্যাঁ। সদে, এটা কি নরম ভাবে হবে? সোয়াট তিন, সদে, হ্যাঁ। সিন, ঝ্যা। আপনি দেখেন নিচেও লাগাইতে পারেন, উপরে লাগাইতে এটা পারেন। কি নরম আমরা হবে? নিচে লাগাই। তিন, সোয়াট তিন, হ্যাঁ। সিন, একটু ঝ্যা। জিভের মাঝখান থেকে একটু বাড়ি লাগবে হালকা। হ্যাঁ, 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 হ্যাঁ। সোয়াট, সোয়াট তিন, জি, একটু একটু জিহ্বার মাঝখানে একটু বাজা বাজা মতো হচ্ছে, এই যে বাজে। আমি বলি শুনেন। জিহিবার সোয়াট আগাটা তিন, হ্যাঁ। নিচের নিচের দাঁতের, পেট মানে দাঁতের মাঝখানে লাগবে, পেট মানে দাঁতের মাঝখানে লাগবে। হুম, বুঝছেন ভাই? বুঝছি। জি, জি। তাহলে এটা ক্লিয়ার হয়েছেন? এটা তো উচ্চারণ করতে আমার একটু ভিডিও আছে। সোয়াট তিন, হ্যাঁ। সোয়াট তিন, হ্যাঁ। সোয়াট তিন, صاد হ্যাঁ। سين زاء زاء সোয়াট صاد سين সোয়াট বলতে গেলে কোনটাকে زاء। মুখ বলো কাকে সোয়াট, সোয়াট তিন, ওইটা সিফাত, হ্যাঁ। সোয়াট ওইটা করতে তিন, পারেন, সমস্যা না। ওইটা সিফাত করতে পারেন। সিফাত মানে কি? মাপ কাঠি। ঠিক আছে ভাই? জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেটের সঙ্গে লাগিয়ে, পেটও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা, সামনে নিচে পেট ও দুই আগার দাঁতের সঙ্গে লাগিয়ে, পেট ও আগার সঙ্গে লাগিয়ে আগা সঙ্গে লাগিয়ে উচ্চারিত উচ্চারিত, পদে, হ্যাঁ, উচ্চারিত পরে লেখেন। আগার সঙ্গে লাগিয়ে সদে সিন যে উচ্চারিত হয়। ওই একই কথা। উচ্চারিত হয়, এবার বলে লিখলি আমার বুঝতে পারবো। সোয়াট তাহলে মিলে যায় আর কি, সৌন্দর্য। এক জি বলে কিন্তু লিখি। ঠিক আছে, পরে আমি যখন সুন্দর করে লিখবেন আমি আপনার সাথে সমস্যা নেই, সোয়াট সমস্যা নেই, কিছু বলে লেখেন, লিখেছি, সমস্যা নেই। দেখ আছে। ও ভাই, কেউ লাউ বলে, কেউ কদু বলে, দুইটা এক নাকি ভাই? জি, জি, জি। সোয়াট লিখবো কি করে? তো সইলেন না। কি সংক্ষেপে এভাবে লিখ। তারা শেখে ফেলনি। আমি একদম অক্ষর লিখবো, সমস্যা নেই। আমি তোর ট্রেনিং করি, দাঁড়ান এক মিনিট। হয়ে গেছে, দেন দেন দেন। হয়ে গেছে। এখন লিখছেন? হয়েছে? এটা হয়েছে? তারপর নিচে যাই। না লিখবো না, না না লিখা হয়নি, লিখবো লিখবো লিখবো। কোনটা লিখবেন? সোয়াট সিন যা, লেখেন। সোয়াট সিন, সোয়াট সিন যা। হ্যাঁ, জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে
লাগিয়ে সোয়াচিন যা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। লিখছেন ভাই? ওকে, দেখছি। আচ্ছা, তারপরে 14 নম্বরে 14 যাই। নম্বর মাত্রা। 14 নম্বরে যাই। 14 নম্বর হচ্ছে কি? ও এগুলো চারটা আলোচনা তো করছিলাম। বলেছি, এগুলা হ্যাঁ। বিস্তারিত আলোচনা করছিলাম। নিচে ও ঠোঁটের প্যাট, প্যাট মানে বীজ অংশ। নিচের ঠোঁটের প্যাট, সামনের উপরের আগে কি রেখে বলেন? নিচের এটা ঠোঁটের এটা লিখা আছে প্যাট। না? আরে কি লিখা লাগবে? লিখা আছে আগে, আগেরটা কি লিখবো? লেখেন, এখন যেহেতু সিরিয়াল করে লিখতেছেন লেখেন। লিখা লিখতে হ্যাঁ লেখেন। বলেন, হ্যাঁ, ভালো ভালো করে বলেন। হ্যাঁ। নিচের ঠোঁটের প্যাট, নিচের ঠোঁটের প্যাট। অর্থাৎ বীজাংশ, হ্যাঁ। ঠোঁটের বীজাংশ। ঠোঁট দুই ভাগ, একটা বীজাংশ আর একটা কি শুকনো অংশ। তো প্যাট মানে নিচের বীজ অংশ। ঠোঁটের প্যাট। ঠিক আছে ভাই? তাহলে কি নিচের লিখছেন? ঠোঁটের প্যাট। নিচের তাহলে ঠোঁটের প্যাট, তারপর কি সামনের উপরের। হ্যাঁ, সামনে নিচের ঠোঁটের প্যাট মানে নিচের ঠোঁটের বীজাংশ। জি 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 জি। হ্যাঁ, সামনের উপরের। দুটোই লিখছি যেটা। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, গুড। সামনে, সামনের উপরে, দুই দাঁতের আগার সঙ্গে সামনের লাগিয়ে, উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, দুই দাঁতের আগা সঙ্গে লাগিয়ে লাগিয়ে। ফ্যা উচ্চারিত হয়। হ্যাঁ। ফ্যা, ফ্যা, ফ্যা উচ্চারিত হয়। আহ, আপনি কি আগে এরাম বুঝেছিলেন? এরাম বুঝেছিলেন? নিচের ঠোঁটের প্যাট, নিচের ঠোঁটের প্যাট, সামনের উপরে, নিচের ঠোঁটের প্যাট। আপনি এরাম বুঝলেন? সামনের উপরে, আমি সামনের সংক্ষিপ্ত উপরে, বলছিলাম আর কি। ও ভাই, আমি সামনের সংক্ষিপ্ত বলছিলাম। কি বলছিলাম? এদিকে তাকান। আমি বলছিলাম যে সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশটা লাগবে। সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ এই অংশটা লাগবে। এইটাই ঠিক ছিল, এইটাই ঠিক ছিল। এটা ফের বলেন, নতুন করে বলেন, হেডলাইন বলেন। এইটা আমার জন্য কি কি পারফেক্ট জানেন? জি 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 জি। বলেন। ওয়েট ভাই, ওয়েট। সাম- সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজাংশটা লাগবে। সামনের উপরে, সামনে, হ্যাঁ, সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগিয়ে উচ্চারিত হয়। সামনের উপরে, সামনের উপরে দুই দাঁত। নিচের ঠোঁটের বীজ অংশ, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগিয়ে ফ্যা উচ্চারিত হয়। নিচের ঠোঁটের প্যাট নাকি নিচের, সামনের উপরের। নিচের সামনের উপরে আবার দুই লেখি। দাঁত। কি লেখছেন, কি লেখছেন? সামনের উপরে সামনের উপরে, সামনের সামনের উপরে উপরে দুই দাঁত, দুই দাঁত। নিচে। নিচের ঠোঁটের বীজ অংশতে হ্যাঁ, লাগবে। ফের আপনি বলেন, নিচের ঠোঁটের ফের বীজ বলেন। অংশতে লাগিয়ে ফ্যা উচ্চারিত হয়। নিচের ঠোঁটের বীজ অংশতে ঘুরাইতে বলেন, লাগিয়ে ফ্যা উচ্চারিত হয়। ঘুরাইতে বলেন, ঘুরাইতে বলেন। সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের নিচের ঠোঁটে বীজ অংশতে লাগিয়ে, বীজাংশতে, বীজ অংশতে লাগিয়ে আহ, আহ, অংশ লাগিয়ে ফ্যা উচ্চারিত আ হয়। ফ্যা, ফ্যা উচ্চারিত। উচ্চারিত হয়। আহ, সামনের উপরে দুই দাঁত, আমি বললাম। নিচের ঠোঁটের এই যে ভিজা অংশ মানে নিচের ঠোঁটের যে নিচের ভিজা অংশ বা নিচের ঠোঁটের যে পেট আছে, এই পেটের সাথে লেগে উচ্চারণ দিতে হবে, তাই না ভাই? এই জি জি। সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগিয়ে। ফ্যা তা ভিজা অংশ বলা মানে পেট, তার মানে ভিজা অংশ লিখাটাই একই স্বাভাবিক। একই। ফ্যাট তাহলে মানে ভিজা বীজ অংশ অংশ। আপনি বলতে দেখেন গেলে এগুলো তো শুকনো থাকে না ভাই। ঠিক না ভাই? সামনে উপরে, সামনের উপরে নিচের, সামনের উপরে দুই দাঁত, দুই দাঁত, সামনের উপরে দুই দাঁত, সামনের নিচের উপরের দুই দাঁত, সামনের উপরের দুই দাঁত, নিচের, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগিয়ে, লাগিয়া ফা লাগিয়ে ফ্যা উচ্চারিত হয়। উচ্চারিত হয়। হ্যাঁ, আর ওইটা ওটা আরেকবার বলতে হয়, কপ, কাপ আর মিম।
কফ কাপ আচ্ছা মিম আচ্ছা ওই আচ্ছা যে এই চারটা আলিফ আলিফ এটার একটা ব্যাকরণ আলিফ কিরাম বুঝলেন কফ বলেন? কাফ উচ্চারণের আলিফ শেষের দিকে লাগবে। আলিফ কফ কাফ এটা হচ্ছে উচ্চারণের শেষের দিকে লাগবে। সামনের উপরে কফ, আর এটা লাগে আলিফ কফ। কফ কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। কফ ওটা কিভাবে দিলেন, বিশ্লেষণে কিভাবে জানবেন? ওটা বিশ্লেষণ দিলেন খুব ভালো। স্টার দিয়ে একটু প্রথম ভাগ বাড়তি করে লেখেন। ঠিক আছে, তিনটি হরফ যেমন আলিফ কফ কাপ, এই তিনটি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? উচ্চারণের শেষের দিকে, শেষের দিকে লাগবে। উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের সামনের উপরে উপরে দুই দুই দাঁত, দাঁত, নিচের নিচের ঠোঁটের ঠোঁটের বীজ বীজ অংশতে লাগবে। অংশতে লাগবে। মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আলিফ কফ কাপ এই তিন হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। শেষের দিকে যদি লাগে কিসের সাথে লাগবে? সামনের উপরের দুই দাঁত, তাহলে সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। এখানে হুম, বলে উচ্চারণ শেষের দিকে লাগবে। জি। এখানে এভাবে লেখা দরকার ছিল, উচ্চারণের শেষের দিকে লাগবে। উচ্চারণের শেষের দিকে লাগবে। উপরে দুই- উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশ লাগবে। উচ্চারণের শেষের দিকে লাগবে। উচ্চারণের শেষের দিকে লাগবে। সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। সামনের উপরের দুই দাঁত, সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগিয়ে সেটাই পাওয়া। আর এখানে বলা হয়েছে যে কফ তিন হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। উচ্চারণের শেষের দিকে লাগবে। আর এটা বলা হয়েছে সামনের উপরে দুই দাঁত, ঠোঁটের বীজ অংশতে লাগবে। এখানে একটা ব্যাগ কথা আপনি বলেন নিচের ঠোঁটের প্যাট ভিজা, ঠোঁটের প্যাট সামনের উপরে দুই দুই আকার থেকে লাগবে। কিন্তু এখানে এইভাবে আপনি বলেন না, আগে বলছিলেন উচ্চারণের আগে লাগবে, উচ্চারণের পরে লাগবে। আরে ব্যাগটা হইতে সুন্দর। আর সব লিখে ফেলছেন, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, ফা হচ্ছে উচ্চারণে প্রথম দিকে লাগবে আর কি, হ্যাঁ নাকি? জি। তাহলে এটা ক্লিয়ার হয়েছেন, এটা ক্লিয়ার হয়েছেন, বলেন। এটা এখানে দ্বিতীয় ভাগ হরফ যেমন খায়, উচ্চারণের প্রথম দিকে লাগবে, কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত। উচ্চারণের প্রথম দিকে লাগবে, সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের ভেতর অংশটা লাগবে। আর এখানে বলেছেন যে আহ, উচ্চারণের শেষের দিকে লাগবে। আহ, সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের ভেতর অংশ লাগবে। ঠিক আছে ভাই, আমার মতো আমি ওটা বুঝে নেবো ইনশাল্লাহ। ওকে ভাই, ওকে। আচ্ছা, তারপর 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে দুই ঠোঁটের বিজা জায়গা হইতে, দুই ঠোঁটের বিজা জায়গা হইতে ব্যা উচ্চারিত হয়। বাও কিন্তু ঠোঁটের বিজা জায়গা। বা হচ্ছে কি ঠোঁটের বিজা জায়গা। ব্যা দুই ব্যা ঠোঁটের, বিজা আচ্ছা জায়গা, দেখতে বলেন, দুই ঠোঁটের, বিজা জায়গা দুই ঠোঁটের ভিতর জায়গা হইতে ভিজা, ব্যা উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা জায়গা, দুই ঠোঁটের দুই ঠোঁটের বিজা জায়গা হইতে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে ব্যা বা উচ্চারিত উচ্চারিত হয়। হয়। হ্যাঁ, ওখানে কোনো দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। ওখানে কোনো দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। শুধু দুই ঠোঁটের বিজা জায়গা থেকে উচ্চারণ হবে। ব্যা ব্যা দেখেন, ব্যা। এটা দুটো অংশ কিন্তু, একটা লিগের অপর অংশ আর একটা ঠোঁটের নিচের অংশ। হ্যাঁ তাহলে হ্যাঁ, আমরা উচ্চারিত করবো
বা বে মৃগাং থেকে বা দুই ঠোঁটের এরকম মৃগা হবে না, জায়গাতে তা এটা হবে বা না। বা বললে হয় না বা হ্যাঁ হ্যাঁ, বা বে বে, বা বা হ্যাঁ। বা উচ্চারিত হয়। তারপর ওয়ামিম্বা তখন ওইটা কই বলি, গেল বলে ওইটা পরে বলি। তারপর লেখেন, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়। তার মানে শুকনা জায়গা হইতে শুধু মিম উচ্চারিত হবে। শুকনা জায়গা, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে কি উচ্চারণ হবে দুই ভাই? ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম মিম, দুই ঠোঁটের শুকনা জায়গা দুই হইতে ঠোঁটের শুকনো শুকনো জায়গা হইতে মিম উচ্চারিত হয়। মিম কই মিম, এই তো, এই মিম, মিম মিম উচ্চারিত হয় মি, মিম, মিম, মিম। ওকে ভাই? উচ্চারিত হয় ওকে মিম উচ্চারিত হয় মিম উচ্চারিত হয় 17 নম্বর আচ্ছা, 17 নাম্বারটা ডিফারেন্ট ভাবে লেখেন। 17 নাম্বার আমি যেভাবে বলি ওইভাবে লেখেন। লেখেন, যখন ওয়াও এবং পেশ আসবে, যখন ওয়াও এক এবং মিনিট এবার আমি পেশ এক মিনিট আসবে। এক মিনিট এক মিনিট আমি যখন হুলহু হাতে ঢু ডাউন উচ্চারণ করি তখন ওর সাথে যদি উয়া যোগ করি তাহলে এই ঠোঁটের অংশটা পড়েন দুই ঠোঁট চুক্তা মাছের মতো বলতে ওই দুই ঠোঁট আপনার গোল গোলাকার করবো আমার কথা শেষ করি। কিন্তু ওর আমার সাথে কথা উয়া শেষ করলে, আমি যেটা বলতেছি ওইটা করলে আপনার হ্যাঁ প্রশ্ন অটোমেটিক চলে আসবে। ওকে ওকে বলেন আলাদা স্টার দিয়ে, 2-3টা স্টার দিয়ে লেখেন নিচে দিয়ে। হ্যাঁ যখন ওয়াও এবং পেশ আসবে, যে কোনো পড়ার সময়, কায়দা পড়েন, আমপারা পড়েন, কোরআন শরীফ পড়েন, যেটাই পড়েন, যখন ওয়াও এবং পেশ আসবে। পেশ তো চিনেন, পেশ চিনেন না? হুম ও ভাই, পেশ চিনেন? হ্যাঁ চিনি পেশ এক্সট্রা না হ্যাঁ হ্যাঁ, ব্যাঙাচির মতো পেস্ট ব্যাঙাচির মতো পেস্ট জি জি। এই ধরেন মিমের উপরে পেশ দিলাম, এই পেশ, কথার কথা, এটা তো উল্টা পেশ হয়ে গেছে। এই ধরেন এরকম, ও তো এই পেশ, ঠিক আছে? যখন তো উয়া বা বলছে, পেস্ট আসবে যখন ওয়াও, যখন এখান দিয়ে লেখা যায় না, এই ধরেন এটা ওয়াও, কথার আমি কথা। আরবিতে লিখেছি যখন ওয়াও আইবে হ্যাঁ, আমি বলি যখন ওয়াও এবং পেশ আসবে, যখন ওয়াও এবং পেশ আসবে। এটা কি আরবিতে না ওয়াও যখন ওয়াও আইবে হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, ওয়াও এবং পেশ, পেস্ট আইবে হ্যাঁ যখন ওয়াও যখন এবং ওয়াও এবং পেশ পেস্ট আইবে আসবে, লিখছেন? হ্যাঁ আচ্ছা তখন লিখলাম দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে, তখন দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে। তখন দুই গোল হয়ে যাবে ঠোঁট ভাই গোল হয়ে যাবে গোলাকার হয়ে যাবে। যখন ওয়াও এবং গোলাকার বা পেশ গোল হয়ে যাবে আসবে, তখন দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে। জি ভাই বলেন, এবার বুঝছেন? আপনি ওয়াও কায়দা পড়েন, হ্যাঁ কায়দা পড়েন, আমপারা পড়েন, যেটাই পড়েন, পেশ এবং ওয়াও ছাড়া ঠোঁট কখনো গোল হয় না। পেশ এবং ওয়াও ছাড়া কখনো ঠোঁট গোল হয় না। আপনি দেখেন, বার পেশ বলেন হ্যাঁ বু, আমি এটা তার করতেছি পেশ বলেন তু, সার পেশ বলেন সু, ঠিক না? তো ওয়াও, তাহলে ওয়াও এবং পেশ যখন আসবে তখন দুই ঠোঁট গোল করে ফেলবো আমরা। এখন আপনার প্রশ্নের উত্তর পাইছেন আপনি? পেস্ট ওয়াও পেস্ট আইবে যখন ওয়াও এবং পেস্ট আইবে তখন তখন দুই ঠোঁট গোলাকার বা গোল হয়ে যাবে তখন 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 দুই ঠোঁট গোল হয়ে যাবে। আপনি দেখেন, প্র্যাকটিক্যাল করে যেমন দেখেন। হার পরে পেস্ট আমি বুঝে ফেলেছি যখন আমি বলি যখন ওয়া আইবে তখন ওই সাথে কোনো অপরাধী তখন গোল করা লাগবে যখন শুধু হার উপর যদি একটা পেস্ট আছে বা আর উপর যদি পেস্ট আছে তখন মুখটা গোল করা লাগবে যে এই জন্য কোনো আপনি যে কোনো বলছেন হরফের যখন উপরে ওয়া পেশ আসবে।
যখন ওয়াও এবং পেশ, যখন ওয়াও এবং পেশ আইবে তখন দুই ঠোঁট গোলকার বা গোল হয়ে হয়ে যাবে। যাবে। আর আমার একটা প্রশ্ন আছে, যখন আমি গোল করো মুখটা, শুধু হা পেশ হু দিলাম, তাহলে মনে দেখেন হু, এবারে ওয়া দিলে কি করতে হবে? হাওয়া পেশ। হু, একালিপ আপনি টানবেন, একটা একালিপ টানবেন, ও, হয়ে যায় তো। একালিপ বলছিলাম না, মদের হরফ ৩টি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জয়জমালা ওয়াও মদের হরফ, তার মানে ওয়াও পেশ। আপনি শুধু হা পেশ হু একবার বলেন, আর হাওয়া পেশ হু একবার তফাৎ আমাদের বলে যেমন আমাদের বলেন, হার কত পেশ লিখছেন। হু, আরে ভাই বুঝেন না কেন, হার পেশ হু এটা হচ্ছে হরকত, টান হবে না। হার পেশ ওয়ার যেমন হু। আপনি আপনি উচ্চারণ করেন। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, আপনি কেমন করে উচ্চারণ করেন দেখবো। ওকে ওকে উচ্চারণ ভাই। করেন, হার সাধারণ আপনি পেশ, উচ্চারণ করেন। হার পেশ হু, টান হয় নাই। তারপর আচ্ছা, আর ওয়া দিয়ে করেন। হার পেশ ওয়ার জজম হু। তার মানে ওয়া কোন রাইট উচ্চারণ হয়? ওয়াও যেমন লিনের হরফ আছে, তারপর মদের হরফ আছে। আপনাকে এক কথাই বললাম, সবগুলা বাদ দেন। যখন ওয়াও এবং পেশ আসবে, সবগুলো হরফের ভিতরে যখন ওয়াও এবং পেশ আসবে, তখন দুই ঠোঁট গোল হবে। বাকি যেগুলো আসবে কিচ্ছু গোল হবে না। আপনি দেখেন, প্র্যাকটিক্যাল করে দেখেন না, তাহলে তো হয়ে যায়। সাধারণত যখন আমি শুধু হু বলবো, হা পেশ হু, তখন নর্মালি হু হু, আর যখন ওয়া থাকবে হু, তাহলে তারপর ওয়ার্ডের টানাই দেখালি। তখন তো দুইটাই চলে আসছে, তখন তো গোল হবেই, একার টান হয়ে যাবে। যখন আপনি গুণনাতে যাবেন, টান টুনে যাবেন, মদে যাবেন, তখন আপনি প্র্যাকটিক্যাল বুঝবেন ভাই। এখন মাখরাজটা বুঝেন, বুঝছেন ভাই? ঠিক না ভাই? আমি হার পেশ সারা জীবন ওয়াও আমি যদি পড়ে হু গেছি, আসলে তো গোল হবেই। তাহলে এখন আমার পড়ার ভুল ভুল পেয়েছি অনেকখানে, আমি সব টের পেয়েছি। এতদিন আমি যে পড়েছি তার মধ্যে আমি মানে 50% সবই সঠিক পড়ে গেছি, কিন্তু মানে আপনার ওই যে কোরআনের যে 4টি নিয়ম আছে, কি বলা হয়, মাসালা, মাসালা জানা ছিল না, পড়ার মাসালা জানা ছিল না। এই যে ব্যাকরণ, গ্রামার, যে ব্যাকরণ কে পড়তে হয়, সব ঠিক আছে, পড়েছি। দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়া মিম বা, এখন ওয়া মিম বা, এখন আপনি কি বললেন? আপনি আমাদের দুই ঠোঁটের ভিজা জায়গাতে বা উচ্চারণ করেন ওয়া মিম বা, তাহলে সারা জীবন জানতাম দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়া মিম বা। এখন আমি মাঝখান পিস কেটে যেতাম, যেখানে লাগতো লাগতো। কিন্তু আপনি কি করলেন? আপনি আমার কি করলেন? দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে বা উচ্চারিত হয়, দুই ঠোঁটের, দুই ঠোঁটের ভিজা জায়গাতে, তাহলে ওপরে বা বা, এখানে দুই ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হয়, কিন্তু ওপরে কি আসছে? বা বা বা, ঠিক আছে। দাঁত লাগবে না, না ভাই? জি জি জি। দাঁত লাগবে না বা, হুম, দাঁত লাগবে না। দাঁত লাগবে? না না না, দাঁতের সাথে কোনো দুই ঠোঁটে সম্পর্ক নাই। বা 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 বা, বিধান খেতে গেল। দুই ঠোঁটের শুকনো জায়গা হচ্ছে মিম, 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 নরমালি মিম শুকনা জায়গা। ঠিক মিম, না ভাই? দেখেন আপনি। মিম, মিম। এবার কি করলেন? যখন ওয়া বা পেশ আইবে তখন দুই ঠোঁট গোলাকার করা লাগবে। মানে তিন জায়গায় উচ্চারণ হইল, জি জি জি। একই জায়গায় উচ্চারিত হচ্ছে, কিন্তু ওখানে আবার বিভেদ আছে। অনেক ডিফারেন্ট। আচ্ছা, আপনি আমার এই মানেটা ভেঙে দেন তো, সংক্ষিপ্ত করতেন দাঁড়া নাকি। মোট দুই ভাগে ভাগ করা হয়, আলিফ, ফা, কফ, কাফ, এই 4টি হরফ। 4টি হরফ তার এভাবে ভাগ করা হয়েছে, দুই ভাগ করা হয়েছে। প্রথম ভাগ 3টি হরফ, যেমন আলিফ, কফ, কাফ। এই 3 হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে। জি জি জি। হেডলাইন করা যাবে, হেডলাইন করা যাবে একবারে, ডাইরেক্টলি হেডলাইন, হেডলাইন একেবারে হচ্ছে, এটার হেডলাইন, আরো হেডলাইন, হেডলাইন করে আজান দিচ্ছে, আইসিআর বডি। আজানটা শেষ হোক ভাই। হ্যাঁ, ওকে।
লাগবে না, হয়ে গেছে। ও হয়ে বুঝতে পারি, একেবারে সহজ। আমি না করে আসতে হতে পারি। আল্লাহু আকবার। আচ্ছা তো ভাই বুঝছেন, এটা বুঝছেন নাকি বলতে হবে আবার? এই যে কফটা আমি উচ্চারণ করছি, এই যে আমি কফটা উচ্চারণ করলাম, কফ, কাফ, আলিফ। আপনি বলেছেন উচ্চারণের শেষের দিকে লাগবে, সামনের উপরে 2 দাঁত, নিচের নিচের ঠোঁটের ঠোঁটের বীজ অংশ, ব্যাস। লাগবে, কখন লাগবে? শব্দটা যখন উচ্চারণ করবো তখন উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশ শেষে লাগবে, সহজ কথা, হেডলাইন। এটা আমি নিজে বুঝে ফেলেছি। আমি যখন উচ্চারণ করবো, উচ্চারণের যখন শেষ আছে কফ, এটা যখন শেষ হওয়া হবে তখন এই কফটা ওপরে 2 দাঁত আছে, নিচের ঠোঁটের যে ভিজা অংশ আছে এখানে উচ্চারিত আছে। হ্যাঁ, উচ্চারিত আগে লাগবে। হ্যাঁ, উচ্চারণ করার আগে লাগবে। কি কিরাম লাগবে? আপনার নিচের ঠোঁটে ওপরে ওপরে 2 দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশ উচ্চারণের আগে লাগবে। আগে লাগবে। হ্যাঁ, হ্যাঁ বলার সাথে সাথে হ্যাঁ উচ্চারণের পথে এসে লাগবে। সহজ, কারণ আমার একবারে মুখস্থ, একবার সব থেকে মাশাআল্লাহ মুখস্থ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি আচ্ছা তারপর 16 নম্বর মাখরাজ। আমার দিকে হবে, যে আমার দিকে হবে ভাই, পড়া করান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কেন হবে না, কি বলেন? মাখরাজ বুঝছেন, বুঝি না হবে না, না? মাস্টার বলতে পরে ছাত্র গবেট, ছাত্র ইনশাআল্লাহ গবেট নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, কেন পারবেন না? আচ্ছা তারপর 16 নম্বর মাখরাজ। মাস্টার 16 নম্বর মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদ উচ্চারিত হয়। তো যখন আমরা মদে যাব তখন এগুলা পড়বো, তো এগুলা থাক। তারপর 17 নম্বর মাখরাজ হচ্ছে ভাই, এটা আপনিও জান আমিও জানি, গুন্না ছাড়া নাকের কোনো কাজ নাই। আদি 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 তাজদিদের উপরে নুন মিম আসলে লাজিম গুন্না বেটা ওয়াজিব। জি 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 জি, ওয়াজিব তাজদিদের উপরে নুন এবং মিম আসলে, নুন এবং মিম, মানে নুন এবং মিম আসলে কি এক হবে? কথায় বুঝেন যে নাক হচ্ছে শুধু গুন্নার জন্য, আর কোনো কাজ নাই নাকের। এক মিনিট, এক ওই যে মিনিট। বলছিলাম যে, মনে আছে 4 নাম্বার নাক পেশের শুধু মাসালা। গুন্নার জন্য। শুনেন আগে কথা শুনেন, পরে লিখেন ও ভাই। পেশের মাসালা 5টির ভিতরে বলছিলাম না, পেশের মাসালা 5টির ভিতরে বলছিলাম যে 4 নাম্বারে সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে না। তার মানে নাকের কাজ কি? 5 নাম্বার, সাবধান সাবধান সাবধান, গুন্নাহ ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না। তার মানে গুন্না শুধু হচ্ছে নাকের কাজ, আর কোনো কাজ নাই নাকের।